নমস্কার, আমি সায়নী বন্দ্যোপাধ্যায়। কৃষ্টির পর্দায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমাদের সকলের জীবন সুর ছন্দে বাঁধা, তালে তালে এগিয়ে চলে আমাদের রোজকার দিনলিপি। আমরা খেয়ালে বেখেয়ালে, মন খারাপে আনন্দে গুনগুন তো করেই থাকি, শিখে বা না শিখে, জেনে বা না জেনে আমরা সবাই তো গান গাই, গানকে ভালোবাসি। আজকে এমন একজন মানুষ আজকে আমাদের সাথে রয়েছেন অতিথি হিসেবে। তার জীবনটাও কিন্তু সুরের মূর্ছনায় সুন্দর করে বাঁধা রয়েছে। তিনি একজন শিল্পী তো বটেই, তিনি ভীষণ একজন ভালো মানুষ। এবং সেই ভালো মানুষ হওয়ার প্রধান বৈশিষ্ট্য কি বলুন তো? তিনি শুধু অন্য মানুষের সাথে ভালো ব্যবহার করেন সেটা নয়, তার ভালোটা তার ছাত্রছাত্রীদের মাধ্যমে পুরোটা উজাড় করে দেয়, যাতে ভবিষ্যৎ প্রজন্ম আরো অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। আজকে আমাদের সাথে যিনি রয়েছেন, তিনি সুদূর শান্তিপুর থেকে এসছেন। আজকে তার নামে সবাই এক ডাকে চেনে, শাওন পাল, শান্তিপুর ঐকতান একাডেমি, এবং তিনি শেখান হচ্ছেন হারমোনিকা। হারমোনিকা শিল্পী একটি যন্ত্র, যেটা ভীষণ এখন মানুষ শেখে না বললেই চলে। সেই একটি যন্ত্রকে ভালোবেসে সেই যন্ত্রটিকে বাজানো, এবং ধীরে ধীরে এক দুটো করে এতজন স্টুডেন্ট এবং শান্তিপুরে অনেক অনেক পরিবর্তন তার হাত ধরে এসছে। নতুন করে শুরু হয়েছে হারমোনিকা লীগ, বিশ্বে প্রথমবার। হারমোনিকার হাত ধরে আজকে আমাদের এই পর্ব সুরে সুরে আপনাদের সাথে আমাদের আজকের অতিথি শিল্পী শাওন পাল। প্রথমে অনেক অনেক স্বাগত জানাই তোমাকে কৃষ্টির পেজে। তুমি তো আগেও এসছো, কৃষ্টিতে পারফর্ম করেছো, কিন্তু আজকে অন্য রূপে, মানে অনেক ব্যক্তিগত কথার মধ্যে তোমাকে আজকে পেতে চলেছি আমরা। প্রথমে যে প্রশ্নটা দিয়ে শুরু করতে চাই সেটা হচ্ছে যে তোমার লুকটা, ঠিক আছে, তুমি শুধু হারমোনিকা বাজাও না, তুমি তোমার জায়গাটাকে রিপ্রেজেন্ট করো। এই ভাবনাটা তোমার মাথায় কি করে এলো? সেরকম কিছুই না, মানে এমনি যখন আমি বাজাতাম, মানে আবার প্রথম কথা বলি, মানে এটা কিসের জন্য, আমি রুমাল আর ছাতা ব্যবহার করতে পারি না। আচ্ছা, ছোটবেলা থেকেই রুমাল আর ছাতার বিকল্প হিসেবে আমি এরকম গামছা ব্যবহার করি। তো আচ্ছা, এবার কোথাও কোনো রকম প্রোগ্রাম আছে, ঠিক আছে, এরকম গামছা নিয়ে গেলাম, গামছাটা কোথায় রাখার জায়গা নেই, তো কি করলাম, চট করে গামছাটা মাথায় দিয়ে বাজানো শুরু করি। আচ্ছা, তো সেই জায়গা থেকে একটা দুটো প্রোগ্রাম করতে 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 তো এইভাবেই পরে গামছাটা আমি বললাম না, মাথায় বেঁধে আমি বাজাই। তো সেইটা দেখা দেখি যখন আমি শেখাই, আমার বাচ্চারা বললো দাদা ওইভাবে বাজায়, আমি ওইভাবে বাজাই। হ্যাঁ, তারপর এরকম একটা হয়ে গেল, আমাদের একাডেমির অনুষ্ঠানে আমাদের ড্রেস কোড অন্য কিছু থাকুক বা না থাকুক, মাস্টলি আমি এবং আমার বাচ্চারা এই গামছাটা একটা মানে এদের সিম্বল হয়ে গেল, যে আমাদের শুধুমাত্র এটা এখন বলবো না যে আমাদের জেলা বা আমাদের রাজ্য বা আমাদের অল ইন্ডিয়া কিছু বলবো না, অল ওয়ার্ল্ড এর মধ্যে বলতে পারি আমরা যারা রিপ্রেজেন্ট করি হারমোনিকা, মানে আমাদের একাডেমি, আমি ছাড়া আমার স্টুডেন্ট ছাড়া কেউ অন্যরকম ভাবে মানে লুকিং এভাবে মানে এইভাবে কখনো করে না। হ্যাঁ, সেটাই, মানে এটা একটা স্টাইল কাম, এটা মানে মাথায় আছে মানে শাওনের স্টুডেন্ট, বা এটা একটা সিম্বল হয়ে গেছে। সেটা আমি প্রথমেই যখন তোমার স্টুডেন্টদের দেখেছিলাম, তার পারফরমেন্সের আগে তাড়াহুড়ো করে বাজছে, এবং এবং সবাই আমার গেস্ট যারা ছিল তারা জিজ্ঞেস করছে যে এইটা কেন বাজছো, তখন বলছে এটা স্যারের প্রতীক। আর সেটা আমাদের সবাই খুব মানে জিনিসটা অ্যাপ্রিশিয়েট করেছিলাম। মানে তোমায় কি বলবো, অনেকে বাচ্চারা যারা শেখে বা অনেকে দেখে, আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করি, অনেক জায়গা থেকে দেখে, তারা ভাবে যে আমি হারমোনিকা মানে ওরা শিখে কত তাড়াতাড়ি বাজাবে, এর থেকে ওরা কত তাড়াতাড়ি এটা মাথায় বাঁধবে। মানে প্রোগ্রাম পাওয়া মানে আমি আর কিছু পরিমাণ করে আমার এটা মাস্ট মাথায় বাঁধতে হবে, মানে এতটাই ওরা সুরের সাথে সাথে এই চিহ্ন মানে এই স্টাইলটাকে ভালোবেসে ফেলেছে। এবার তুমি যেরকম শিল্পটাকে ভালোবেসেছো, একজন শিল্পীর জীবন তো অনেক কিছু থাকে, অনেক ওঠা নামা, দুঃখ কষ্ট সবকিছু থাকে। সেইগুলো তোমার মানে কাজের ক্ষেত্রে কতটা প্রভাব ফেলে? আমি মনে করি রবীন্দ্রনাথ ঠাকুর একটা গান দিয়ে বলি। রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন, গানটা আমার খুব প্রিয়, আমি গাই অনেক জায়গায়, মানে নিজে নিজে গাই, অনেক জায়গায় গাই, শিল্পী তো না। ওগো দুঃখ জাগানিয়া তোমার গান শোনা, দুঃখকে বলছে তাই তো আমায় জাগিয়ে রাখো। এই যে মানে দুঃখকে বলছে তুমি আমায় জাগিয়ে রাখো যাতে আমি তোমায় গান শোনাতে পারি। তো সেই জায়গা থেকে আমরা শিল্পী যারা হই, আমাদের জীবনে যত দুঃখ আমরা ততই সেটাকে ইমোশন ভাবে আমরা আরো মানে সুরের সাথে হোক বা যে আর্টিস্ট যে কোনো কিছুতেই হোক, যতটা দুঃখ পাবে যতটা কষ্ট পাবে সে আরো সুন্দর ভাবে শিল্পটাকে ততটা রিপ্রেজেন্ট করতে পারবে। দুঃখ কষ্ট তো সবার জীবনের প্রত্যেকটা মানুষের কাছে, আমি এজ এ মানুষ হিসেবে সেভাবেই আজকে এই জায়গায় দুঃখ কষ্ট সুখ
সম্মান ভালোবাসা সমস্ত কিছু নিয়ে আজকে এই জায়গায় মানে সবটাই সুরে সুরে প্রকাশ পাচ্ছে। আর যে কথাটা বলবো এখন, তুমি যে প্রফেশনটাতে রয়েছো এটা তো একটা গতানুগতিক চাকরি বা সেটা নয়, তো শুরু থেকে তো অনেকটা স্ট্রাগল ছিল, সেই জার্নিটা একটু শুনতে চাই, যে যখন তুমি চুজ করলে যে আমি এই প্রফেশনটাতে আসবো এবং ধীরে ধীরে এত স্টুডেন্ট একটা দুটো করে এই জার্নিটার গল্পটা একটু শুনবো। কখনো ভাবিনি আমি আজকে যেটুকু হয়েছে, আমি বলবো না আমি একজন মিউজিশিয়ান, একজন শিল্পী, যেইটুকুই হয়েছে আমি কিছু বাচ্চাদের কাছে, কিছু অভিভাবকের কাছে ভালোবাসার মানুষ হতে পারছি, এইটুকু জায়গায় যেটুকু এসেছি আমি কখনো ভাবিনি। এবার ছোটবেলা থেকে আমার ইচ্ছে ছিল নায়ক হব, ফিল্ম আর্টিস্ট হব, এরকম একটা আমার ইচ্ছা ছিল ছোটবেলা থেকে, জাস্ট মানুষ ভালোবাসবে, টিভি পর্দায় করবো। তো সেটা হয়ে ওঠেনি, সেই স্ট্রাগলটা আমি এতটা কষ্ট আমি করতে পারিনি। যদিও আমি গেছিলাম ইন্ডাস্ট্রিতে কিছু জিনিস দেখেছিলাম, পরে ভেবেছিলাম ওই জায়গাটা আমার জন্য না। আর বাবার ইচ্ছে ছিল ছেলে ভালো একটা চাকরি করবে। তো এবার আমি সবসময় না আমার ভালো লাগা যেটা সেটাকে আমি সবসময় প্রাধান্য দিয়েছি। হ্যাঁ, বাবা চাইছে ছেলে পড়াশোনা করুক, ছেলে একটা ভালো জায়গায় দাঁড়াক, সেই জায়গাটা পড়াশোনার ক্ষেত্রে যতটুকু চেষ্টা করেছি, আমি MBA পাস করেছি, MBA অবধি পড়েছি। বাবা চেয়েছিল, বাবার তার মা চেয়েছিল আমার ছেলে একজন মানুষ হোক, সে যেটাই করুক সে জানি মানুষ হোক, আমার ছেলে হতে হবে না তার ডাক্তার হতে হবে না, ইঞ্জিনিয়ার হতে হবে না, সে চাকরিজীবী, সে একজন মানুষের মতো মানুষ হোক। তো যাই হোক, আমি যখন মাধ্যমিক পরীক্ষা দেবো সেই সময় আমি আমার বাড়ি ছেড়ে চলে আসি, মানে বাবা মা পরিবার ছেড়ে আমি আমার জ্যাঠাবাড়িতে আসি। তো যাই হোক, সেখানে আমি 1-1.5 বছরের মতো ছিলাম। তারপরে কিছু সমস্যাজনিত কারণে আমি তাদেরকে ছেড়ে আমি নিজে থাকা শুরু করি। নিজে থাকা শুরু করি। তো সেখান থেকেই বলে রাখা ভালো, অনেকে জানেন যারা আমার সাথে থাকেন, আমি ছোটবেলায় মায়ের কাছে গান শিখেছিলাম, গানের হাতে খড়ি আমার মায়ের কাছে। তুমিও জানো আমি টুকটাক ছবি আঁকি, খুব ভালো না বাজে না, যথেষ্ট সুন্দর। তো যাই হোক, আমার যা কিছু শেখা না, কোনো কিছু না আমি ওই বসে, মানে এতই আমি শান্ত ছিলাম, কোথাও জায়গায় বসে শিখতে পারিনি কিছু, মানে মস্তিষ্ক এতই আমার চঞ্চল। তো যাই হোক, ছোটবেলায় গান শেখা, তো গান যেটুকু মায়ের কাছে শেখা, টুকটাক স্কুলের প্রোগ্রাম, পাড়ার পুজোর অনুষ্ঠানে করতাম। তারপর যখন মাধ্যমিকের আগে যখন চলে আসে তখন আর সমস্ত কিছুই বন্ধ। তো তখন মাধ্যমিকের পর, মানে আমার মাধ্যমিক শান্তিপুরে ছিল, শান্তিপুর বিবেকানন্দ উচ্চ বিদ্যালয় থেকে আমি মাধ্যমিক দিই। তারপর উচ্চ মাধ্যমিকে চলে যাই কৃষ্ণনগর, মানে আমাদের শান্তিপুরের পরের শহরে। তো কৃষ্ণনগর থেকে যখন আমি উচ্চ মাধ্যমিক দিই, সেই উচ্চ মাধ্যমিকের আগে আমি না, মানে আমার যেটা একটা জিনিস ভালো, মানে ভালো আমার কাছে ভালো লাগে, আর আমার কোনো সময় পড়াশোনা ওই বসে পড়বো, মুখস্থ করবো, ক্লাস করবো, এটা না আমার কেমন জানি ভালো লাগে। হ্যাঁ, এইটা আমার ভালো লাগে না, কারণ আমি খুব খুশি যে আমার পড়াশোনা শেষ হয়ে গেছে, আমাকে আর পড়াশোনা করতে হবে না। মানে পড়াশোনার মধ্যে আমি মনে করি একটা টেস্ট আনতে হবে, সেই ক্লাসে গেলাম, টিচারের লেকচার শুনলাম, এটা করতে হবে, এটার মধ্যে আমি কোনো রকম পাই না, সেটা আমি আস্তে আস্তে পড়বো, যার জন্য আমি হারমোনিকাটাও আমার বাচ্চাদের যেভাবে শেখে সেটা বলবো। তো তারপর আমি করতাম কি, ক্লাস যখন 11 তখন আমি কৃষ্ণনগর মানে স্কুলে ঢুকে একটা দুটো ক্লাস করে বেরিয়ে পড়তাম, বেরিয়ে পড়ে করতাম কি, বিভিন্ন মন্দির, বিভিন্ন মঠ, বিভিন্ন মিউজিক ইনস্ট্রুমেন্টের দোকানগুলো আমি ঘুরতাম, একা একাই ঘুরতাম। তো ঘুরতে ঘুরতে মাউথ যন্ত্রটার সাথে আমার পরিচয় হয়। ওই দোকানে যত ইনস্ট্রুমেন্ট ছিল সব থেকে লোয়েস্ট দামের মতো ছিল একটা চাইনিজ ইনস্ট্রুমেন্ট, কিন্তু সেই সময় কেনার মতো আমার সামর্থ্য ছিল না। বাবা যা টাকা দিত সেই টাকা হচ্ছে আমার পকেট খরচ, মানে টিউশন দিয়ে চলে যেত। তো আমি কি করলাম, ওটা আমার কিনতে হবে, আগে কিনি তারপরে শেখার পরে দেখে নেব। তো তারপরে ওটা আমি আমার টিফিনের টাকা জমিয়ে বাস থেকে নেমে কিছুটা হেঁটে গিয়ে মোটামুটি 1.5 মাস টাকা জমিয়ে আমি একটা ইনস্ট্রুমেন্ট কিনি, মাউথ অর্গান, চায়না ইনস্ট্রুমেন্ট। এবার তো কিনে নিলাম, এবার এটা আমি শিখবো কোথায়? তো যাই হোক, আমি আমাদের নদিয়া জেলার মধ্যে আমি তখন কোনো মাস্টারমশাই খুঁজে পাইনি, মানে যিনি শিক্ষাগুরু, মানে শেখাবেন। তো কিছু জনের ইউটিউব দেখে 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 টুকটাক স্বরলিপি সারেগামা পাধা সেটা শিখ। তো মা আমাকে যেভাবে প্রথম থেকে শিখিয়েছিল, মানে পরপর নোটেশন সারেগামা সারেগা, যে মানে পাল্টাগুলি যেগুলো শিখেছিল এগুলো টুকটাক আমি বাজাতাম, কিন্তু গুরু ছাড়া তো রাস্তা নেই। তো যাই হোক, আমি অনেক খুঁজলাম, কলকাতার কিছু জন পেলাম, কিন্তু তাদের যে গুরুদক্ষিণা আমার সেই মুহূর্তে আমার সম্ভব হচ্ছিল না। তো যাই হোক, আমি কি করলাম, ওই যেটুকুই আমি শিখলাম ইউটিউব দেখে সারেগামা পাধানিসা, তো সেটাই আমি মানে কিছু না রোজ খালি একবার করে বাজিয়ে রাখতাম, বাজাতাম, টুকটাক গীতবিতান দেখে গান তোলার চেষ্টা করতাম। প্রায় 1-1.5 বছর চলার পর হতে হতে এরকম হলো কি, আমার হারমোনিকা, আমাদের 48টা সুর আছে 12 ভোল্ট হারমোনিকায়, সেই সুরগুলি সমস্ত কিছু আমার মানে তার সাথে মুখস্থ হয়ে গেল। আর সেই সময় মেরে রাশকে আমার গানটা খুব হিট হয়েছিল। তো একদিন আমি বসে বাজাচ্ছি, সা সারে গা সারে গা গা সারে গা গা গা, হঠাৎ করে দেখি কি সারে গা 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 মা রে গা মা, আমাদের জাতীয় সঙ্গীতটা হঠাৎ করে আমি বাজিয়ে ফেললাম। এবার তখন এই মেরে রাশকে আমার গানটাও দেখে আমি বাজাতে পারছি, মাথার মধ্যে যা কিছু সুর আসলো তাই দেখলাম আমি বাজাতে পারছি।
তো সেই সময় আমার মানে আনন্দের আর সীমা নেই, একদম আমি বাজাতে পারছি। তো তখন করলাম কি, সেই সময় জানি না মা সরস্বতীর আশীর্বাদ হবে, ঠিক আছে, হঠাৎ করে, যে আমি কিছুই জানতাম না হারমোনিকা, হঠাৎ করে দেখি আমি বাজাতে পারছি সুর, যা আমার কাছে মানে যেটা সুর আমি ভাবছি সেটাই বাজাতে পারছি। তারপর আস্তে 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 এরকম করে আমি খুব ইউটিউবে না সার্চ করতে লাগলাম হারমোনিকা সুর। ঠিক সেই সময় মানে আমি আমার ভগবান যাকে মানি, যাকে আমি ধরি এখনো, তিনি আমার মানে মা সরস্বতী, তারপরে আমি ওনাকে মানে মানি গৌরব দাস। গৌরব দার বাজানো খুব ভালো করে ফলো করলাম, আমার ভীষণ পরিমাণে ভালো লাগলো গৌরব দাকে। তো যাই হোক, গৌরবদার সাথে ফেসবুকে আলাপ হলো, তারপরে গৌরবদার সাথে অনেক প্রোগ্রাম করেছি, গৌরবদা এখন আমার প্রোগ্রামে, সেগুলো এক এক করে বলবো। এবার সেই থেকে গৌরবদা যেভাবে ঠিক বাজাতো, আমি ডিটো একদম গৌরবদার বাজানো সেম টু সেম ভাবে অনুসরণ করতে লাগলাম। সারাদিনে 24 ঘন্টার মধ্যে পড়তে যেতাম, নিজে পড়লে পড়তাম, না হলে সেটা তো বাদের খাতায় রেখেছিলাম। আর গৌরবদার ভিডিও রোজ আমি শুনতাম, একটা ভিডিও কয়েকশো বার করে, এভাবে শুনতাম এবং সেগুলো করে আমি বাজানোর চেষ্টা করলাম। সেভাবে আস্তে 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 আমাদের দক্ষিণ এশিয়ার প্রথম মহিলা হারমোনিকা শিল্পী ডক্টর ববিতা বসু, ওনার আয়োজন মানে ওনার কিছু প্রোগ্রাম আমি করি, ম্যামের প্রোগ্রাম, আমার গুরুমা, আমি তাকে আমার গুরুমা মানি। তো ডক্টর ববিতা বসু ম্যাম একটা ন্যাশনাল কনসার্ট অ্যারেঞ্জ করেছিল, সেইখানে আমি পার্টিসিপেট করি 2018 শেষের দিকের কথা। তারপরে আর আমার মানে আস্তে আস্তে পিছিয়ে ফিরে তাকাতে হয়নি, মানে আমার এই জার্নিতে। তখন সেখানে ন্যাশনাল করে আসার পর যাই হোক লোকালি একটা পরিচয় হয় যে সে একটা ভালো বড় জায়গায় সাউন্ড অ্যাটেন্ড করেছে, কারণ আমাদের সেই সময় আমাদের সেই ডিস্ট্রিক্টে হারমোনিকা সেভাবে প্রচলন নেই, কদিন আগের কথা, অর্ধেক যুগ আগের কথা, তাও সেভাবে প্রচলন হয়নি, কেউ জানতো না। তো যাই হোক হারমোনিকা নিয়ে সে করছে, সেভাবে একজন স্টুডেন্ট হয়, দুজন স্টুডেন্ট হয়, চারজন হয়, আবার দুজন হয়, আবার 7 জন হয়, এভাবে বাড়লো, কমতে 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 2001 সালে সৌপর্ণ বলে একটা ছেলে, সে আমার কাছে শিখতে আসে, তার মা অপর্ণা আন্টি আমার কাছে ভর্তি করায়। তো ওকে দিয়ে আমার একাডেমি শুরু। আজ আমার একাডেমি স্টুডেন্ট সংখ্যা প্রায় 150 জন ছাড়িয়েছে। শুধু শান্তিপুর নয়, শান্তিপুর, কৃষ্ণনগর, ধুবুলিয়া, মানে আমাদের রাজ্য তো বটেই, রাজ্যের বাইরে এমনকি বাংলাদেশ থেকেও অনেকে শিখছে। তো যাই হোক, এইটাই ছোট্ট করে জার্নি বললে অনেক কিছু বলা যায়। মানে একটা কিউরিসিটির বসে যন্ত্র খুঁজতে খুঁজতে একটা দোকানে যাওয়া, এবং তার থেকে আজকে শান্তিপুরের শাওন এবং শাওনের একাডেমি, ঐক্যতান একাডেমি, এক ডাকে সবাই চেনে। এইটার জন্য মানে কি বলবো, যে সত্যি মা সরস্বতীর আশীর্বাদ না থাকলে এই জিনিসটা হয় না। তবে যে কথাটা আমি এখানে তো অনেক তোমার তো স্টুডেন্ট সংখ্যা তো এখন বলে 150 হয়ে গেছে, তুমি এখন নিজে প্রোগ্রাম করছো, কতদিন হলো তুমি তো কনসার্ট শুরু করেছো? অনেকদিন হলো বাজাই। আগে আমরা সর্বপ্রথম যখন শুরু করেছিলাম তখন ওই স্কুলের আমার কলেজের আমার একজন ভাই তবলা বাজাতো, আমার এক বন্ধু গিটার বাজাতো, তাদের সাথে করতাম। তারপর করোনা পিরিয়ড আসলো, তাদেরকে পেলাম না, একজন আসানসোল থাকে, সুদীপ ছেলেটার নাম, একজন নৈহাটি থাকে, তো তখন ট্র্যাক মিউজিকের সাথে বাজানো এবং সবাই খুব উপভোগ করলো সেই বিষয়টা। তারপর এখন আমি বিভিন্ন রকম আবার আমার মানে একটু অন্যরকম কিছু করার চেষ্টা করছি, সেই মঞ্চে উঠলাম, একটা দুটো 10টা গান বাজানো থেকে একটু কিছু চেষ্টা করছি। আমরা এই বছর আমাদের ডিএম, আমাদের নদিয়া জেলা ডিএম এর আয়োজনে খুব ভাষা উৎসব হয়েছিল ভীষণ বড় করে। অনুপম রায় এসেছিলেন, মমতা শঙ্কর ম্যাম এসেছিলেন, চন্দ্রবিন্দু ম্যাম, অনেকে এসেছিলেন, প্রকৃতি ম্যাম এসেছিলেন। তো সেই মঞ্চে আমি জায়গা পেয়েছিলাম। আমার 50 জন মানে স্টুডেন্ট, এটা একটা মজার গল্প আমি বলি। তো এডিএম স্যার আমাদেরকে ডাকলো, ঠিক আছে, প্রথমে বলা হলো তুমি গত বছর করেছিলে শান্তিপুরের একটা অনুষ্ঠানে, তো এসডিও থেকে আমাকে ডেকে পাঠানো হলো, বলে এডিএম তোমার সাথে বসে মিটিং করবে। তো আমি কথা বললাম, তো এবার স্যার বলছে উনি চাইছেন মোটামুটি 10টা-15টা ইনস্ট্রুমেন্ট একসাথে করে একটা ফিউশন করতে। এবার সময়টা ছিল 20 থেকে 25 দিন। আমি বললাম স্যার হবে না, এবার আমি যেটুকু প্রেজেন্ট করবো সুন্দর করবো, আমি বাজে কিছু করবো না, আপনি করুন আমি থাকবো না। তো তখন বললো তুমি তাহলে একটা কাজ করো, তোমার 50 জন হারমোনিকা প্লেয়ার নিয়ে মানে তুমি প্রোগ্রামটা করো। উনি জাস্ট বলে দিলেন হবে তো 50টা, হ্যাঁ হয়ে যাবে, কোনো ব্যাপার না। এইবার যখন আমি 50 জনকে নিলাম, সেইভাবে আমি ফিউশনটা সাজালাম, যেহেতু ভাষা উৎসবে ছিল, আর আমি পুরো বাংলাতেই কথা বলি, দুই একটা কথা বলে ফেলি, ইংলিশ বাংলা মিলে বাংলিশে বা বাংরেজিতে বলে ফেলি। যাই হোক, তো তখন এরকম 50 জন বলেছিল, আমাদের মিউজিশিয়ান সমস্ত কিছু মিলে সে 54 জনের মতো হয়ে গেছিল। তো যখন আমি মঞ্চে উঠবো, আমাদের এখানকার জেলা সভাধিপতি এবং এডিএম স্যার নিজে এসে বলছে, শাওনি সব তোমার স্টুডেন্ট, মানে একই মঞ্চে 50 জন হারমোনিকা প্লেয়ার, মানে কেউ তো কোনো সময় মানে ভাবেনি কোনো সময়। তো আর কি বলবো, তোমার 5 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা, মানে আমি নিজে তো বাচ্চা, এবং বাচ্চাদের মা বাবারাও আমি দেখি স্টুডেন্টের তালিকায় তোমার বাচ্চাদের মা বাবারাও সেখানে যুক্ত। একদম, মানে সত্যি কথা বলতে ওনারাই মানে আমার সমস্ত কিছু। তো যখন উনি প্রথমে অবাক হয়ে যায়
যে তোমাকে 50 জন বলেছি, তুমি 50 জনে উঠে মানে চলে এসছো। তো যাই হোক, মঞ্চে যখন আমার বাচ্চারা ওঠে তখন সবাই বলে, যারা বসেছিলেন সামনের সারিতে অনেকেই বলে যে এটা কি প্রেজেন্ট হবে, শুধু তো সময়টা নষ্ট হচ্ছে, যে এত বড় বড় অনুষ্ঠানের মাঝে এটা কি হবে, অনেকেই বলেছে, আমি বলছি না। কিন্তু যখন আমি প্রেজেন্ট করলাম, আমি খুব অল্প সময় পেয়েছিলাম, আমাদের 8 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, কিন্তু অনুষ্ঠানটা পিছিয়ে যাওয়ার জন্য আমরা 20-22 মিনিটের মতো সময় পেয়েছিলাম। ভিডিওটা আছে, কেউ যদি চায় আমি দেবো আমার ফেসবুকে। আচ্ছা, মানে তুমি শুনলে বিশ্বাস করবে না দিদি, অনেকে তো 1 জন 2 জন 3 জন 4 জন 10 জন বাজাচ্ছে, কখনো কোনো রকম সাউন্ড আগে হচ্ছে পিছাচ্ছে। মানে আমার গৌরব আমাকে বলে যে এটা কি করে সম্ভব, 50 জন বাজাচ্ছে এবং 50 জন একই রকম বাজাচ্ছে। তো যাই হোক, এটা আমার এক খুব বড় একটা আমার চ্যালেঞ্জ ছিল। তো আমরাও পারি, তো সেই জায়গা থেকেই আমরা এরপরে ওই দিন থেকে যে কনসেপ্টটা আসলে একটু অন্যরকম কিছু টেস্ট দেবো, তারপর থেকে আমরা কিছু কিছু জায়গায় যখন প্রোগ্রামে যাই, এখন আমি চেষ্টা করি যে একটু অন্যরকম হারমোনিকায় অন্যরকম কিছু টেস্ট করানোর। আর এই যে তুমি বললে যে বাবার ইচ্ছা ছিল চাকরি, তারপর তুমি হারমোনিকাতে, তাদের এখন রিঅ্যাকশনটা কি? বাবা এখনো বলে ঠিক আছে যে একটা চাকরিটার কি ভবিষ্যৎ আছে, যখন যদি বিয়ে করাতে যায় মেয়ের বাবাকে কি বলবো, আমি বলি ডাইরেক্ট বলে দেবে ছেলে বেকার। আমার আমি যে ছেলে মন ভরে গান শোনাতে পারবে, কিছু না হোক ছেলে আপনার মেয়েকে গান শোনায়, আমি বলবো বেকার। আমি এখনো কেউ যদি আমাকে জিজ্ঞেস করে বাবা তুমি কি করো, আমি বলবো ডাইরেক্ট আমি বেকার। তো কিছুদিন আগের কথাই, তো আমাদের ওখানে একটা সবার সাথে তো আমি খুব ভালো মতো কথা বলি, খুবই আড্ডা মারি সবার সাথে, মানে কোনো রকম বড় ছোট কারোর সাথে সবার সাথে খুব হেসে খেলে আমি কথা একদম। তো আমি একটা ওষুধের দোকানে যাই একটা ওষুধ আনতে, তো লোকটা আমাকে জিজ্ঞেস করছে, হ্যাঁ বাবু এখন কি করছো? আচ্ছা কিছু করি না, বেকার। তো উনি একটা মজা নিল, বেকার এই কি না আগে করতে তুমি টুকটাক? হ্যাঁ আমি নাচ শেখাতাম। আড্ডা মেরো, নাচটা ওই কি মুখে বাজানো শেখাতে? আচ্ছা হ্যাঁ এখনো শেখাই। ও শেখাও, তা কতজন তোমার স্টুডেন্ট আছে? এমন এরকম 150 জন আছে। না তখন না উনি না ভাবছে বেকার ছেলে 150টা স্টুডেন্ট বলো কত করে মাইনা নাও? আর ঠিক নেই, কেউ 800 দেয়, কেউ 1000 দেয়, কেউ 500 দেয়, কেউ আবার দেয়ও না। তখন উনি ইকুয়েশন করতে লাগলো, ঠিক আছে তো তাই তুমি বলছো বেকার, হ্যাঁ তো বেকারই তো। তোমার মতো সারাদিন বসে বসে তো আমি 600 টাকা, আমি ওনাকে ছোট করছি না, তো উনি যেটা বলছিল ঠিক আছে, প্রত্যেকটা প্রফেশনই সমান, আমি আগেও বলছি ক্যামেরার সামনে, আমি কোনো প্রফেশনকেই ছোট করছি না। আমাকে এখন যদি কেউ বলে শাওন তুমি ডাক্তারি করবে নাকি কৃষি কাজ করবে, আমি বলবো আমি কৃষি কাজটা করতে চাই, আমি মাটির সাথে থাকতে চাই। তো তাই আমি বলছি উনি যেভাবে করেছিল উনি সেখানেই ইকুয়েশন করছে, আমি কি ভাবলাম আর সেটা কি হলো। তো যাই হোক, মানে এটা যে আমি মানে বলি এখন, মানে প্রত্যেকজন মানে শিল্পীকে বলি আজকে, আজ আমি যদি মানে একটা হারিয়ে ফেলা ইনস্ট্রুমেন্ট মাউথ অর্গান, মানে প্রত্যেকটা বাচ্চার মানে গার্জিয়ান মানে প্রত্যেকে ভাবতো আমি যদি শিখি আমি গিটার শিখবো, আমি যদি গান শিখবো, সেটা এখনো কিন্তু আছে, হ্যাঁ এখনো মানে কনসেপ্টটা আছে যে একটু গিটার নিয়ে একটু স্টাইলে বসবো, অবশ্যই। হ্যাঁ যদি আমার শিখতে হয় আমি বাঁশি শিখবো, মাউথ অর্গান কেন শিখবো? মাউথ অর্গান শিখে কি হয়? অনেকেই এখন তো রীতিমতো মানে মানে অনেকেই বলেছে যে মাউথ অর্গান শিখে কিচ্ছু লাভ হয় না। আমরা যারা শিল্পী মানুষ না, যারা মানে শিল্প, তারা কোনো লাভের জন্য শিল্পী হয় না। ঠিক মানে তুমি যে কোনো প্রফেশনেই, মানে অনেকে বলে আজকে আমার এটা করতে হচ্ছে তাই আমি করছি, আজকে আমার অফিসে যেতে হয়, বিশ্বাস করো আমার ভালো লাগে, ঠিক ঠিক। কিন্তু আমি একটা কথা বলি, আমার কিছু দরকার নেই, আমাকে শুধুমাত্র একটু বাজাতে দিও, ঠিক আমাদের শুধু একটু আমাদের সাধনার জন্য সময় দিও, এটাই হচ্ছে একটা শিল্পীর। একদমই তাই, মানে তোমার সাথে রিলেট করে আমাকে যেমনি বলে কবিতা লিখে কি হবে, কিছু হওয়ার জন্য তো আমি লিখছি না, আমার ভালো লাগছে আমি লিখছি, এবং 10 জনকে শোনা দরকার নেই, 100 জনের ভিড়ে যদি একজন মন দিয়ে শোনে সেটাই মনে হয় আমার কাছে অনেকটা প্রাপ্তি। ওই আমরা কোনো লাভ ক্ষতির হিসাবটা করি না, ওই মানে আমরা একটু দল ছুট আর কি, দলের বাইরে। যদি লাভের জন্য কবিতা লিখতাম, তার যদি লাভ খুঁজতাম বা কারণ খুঁজতাম, তাহলে আর কবিতা লিখতাম না, তাহলে শিয়ালদায় পরোটা বিক্রি করতাম ভাইরাল হওয়ার জন্য, আর তাহলে সেটা কবিতা হতো না, সেটা অন্য কিছু একটা হতো। ওটাই, যদি কোনো কারণ খুঁজতাম। তুমি তো হারমোনিকার সাথে সাথে গিটারও বাজাও, টুকটাক বাজাও, কিছু স্কেল জানি, একটু রিপ্রেজেন্ট করতে চাই দুটো ইনস্ট্রুমেন্ট একসাথে, তো সেটাই। আমি প্রফেশনালি গিটারিস্ট নই, হারমোনিকাটা জানি, কিছুটা জানি, কিছুটা একটু শুনি, তাহলে আমরা যখন হারমোনিকার কথা হচ্ছেই, কিছুটাও কতটা জানি সেটা আমি আপনারাই দেখুন। তুমি বললে পাশেই সত্যজিৎ স্যারের বাড়ি, একদম, তো আমি ওনার খুব প্রিয় একটা গান, এবং আজকে আমি টি-শার্টেও, যাই হোক, আহা কি আনন্দ আকাশে বাতাসে গানটা বাজে, আমার বাচ্চারা খুব পছন্দ করে, বেশ একটু বাজাচ্ছি।
অসাধারণ, অনেকদিন পর শুনলাম। তুমি তো বিদেশের মাটিতে গিয়েও বাংলার গান গেয়ে এসছো। ওখানে কি, ওখানে কেন, মানে ঘুরতে গেছিলে নাকি? সেটা ঘুরতে গেছিলাম। আচ্ছা, গত বছর গেছিলাম, থাইল্যান্ড গেছিলাম। হ্যাঁ। তো আমি যখনই যাই বাইরে কোথাও, যখন ঘুরতে যাই, ওই যে বললাম আমি রুমাল আর ছাতা ব্যবহার করতে পারি না, তো তার জন্য আমি এই গামছাটা ব্যবহার করি। গামছা নিয়ে থাইল্যান্ডেও গেছিলে? হ্যাঁ, একদম পুরো আমার প্রোফাইল ঘাটলে দেখতে পাবেন, গামছা পরেই আমি থাইল্যান্ডে ঘুরেছি বিভিন্ন জায়গায়। তো সেটা ছিল পাট্টায়া ট্রি টাউন। তো সেখানে আমি, অদৃশ দা আর গুলিত দা, আমরা তিনজন আমরা ঘুরছি। গুলিত দা খুব ভালো ছেলে, আর আমি আর অদৃশ দা হচ্ছে সব থেকে মিডিয়ার সামনে বাজে বলবো না, দুষ্টু ছেলে, সব থেকে দুষ্টু ছেলে। ঠিক আছে। তো আমরা টি টাউন বলে একটা খুব জায়গা ছিল, আমরা ভীষণ মজা করেছি, ভীষণ মজা করেছি। ঠিক আছে। তো সেখানে টি টাউনে আমরা ঘুরছিলাম, ঘুরতে 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 সেখানে বিভিন্ন বার আছে, ঠিক আছে। তো সেই বার থেকে একজন আমাকে জিজ্ঞেস করছে, থাইল্যান্ডের একজন জিজ্ঞেস করছে, মানে ইংরেজিতেই বলছে। আমি খুব আধা কাঁচা বাংলা ইংলিশ বলি, তো যেটা বলছে বুঝতে পারছি। তো আমাকে বলছে তুমি এটা মাথায় কেন করেছো? তো আমি বললাম যে আমি একজন শিল্পী, তো আমরা যেখানেই যাই আমি এটা মাথায় করি, এটা আমি বললাম না, ঠিক আছে। অ্যাজ এ আর্টিস্ট দ্যাটস মাই স্টাইল, এরকম বললাম। তো বলার পর বললো ও আচ্ছা, তাহলে আমরা একটা গান শুনি। পরে আমি বললাম আমি গান করি না, আমি মাউথ অর্গান বাজাই, ঠিক আছে। তো বললো তাহলে একটা শুনি। তো আমি বললাম যে তাহলে আমি কিন্তু বাজালে আমি কিন্তু আমাদের ভাষার গান করব, আমাদের ওইখানকার গান করব। বলছে হ্যাঁ হোক না। তো তখন আমি হয়তো তোমারই জন্য গানটা করেছিলাম, আর যেটুকু সময় করেছিলাম, এবং তারা ভীষণ, দেখো এই গানটা তো আর হাততালি দেওয়া বা উপভোগ করা নয়, সেই গানটা না, যখন আমি করছিলাম ওখানে উপস্থিত সবাইকে দেখছিলাম, সবাই এক দৃষ্টিতে তাকিয়েছিল, মানে আমি যেভাবে রিপ্রেজেন্ট করেছিলাম বা যেভাবে চেয়েছিলাম সেটাই পেয়েছিলাম। যাই হোক, নামার পর তারা খুব পছন্দ করে সেখানকার মানুষ, হাত মানে যারা উপস্থিত, তো থাইল্যান্ডে ছিল অনেকে ছিল, বিভিন্ন মানে ব্রিটিশরা ছিল, এবং ওনারা মানে কিন্তু আর্টকে খুব অ্যাপ্রিশিয়েট করে। এইটা সব সময়তে আমি শুনেছি প্রচুর মানুষের কাছে, ওনারা শিল্পর মর্যাদাটা দিতে জানে, এটা আমি দেখলাম ভীষণ ভাবে দিচ্ছে। এবং আমি যখন ওইখানে ফিফি আইল্যান্ড বা জেমস বন্ড আইল্যান্ডে যখন ঘুরতে যাচ্ছিলাম, তো সেখানে এই হারমোনিকা নিয়ে আমরা বোটে, আমরা মানে কেউ কারোর সাথে, মানে ধরো ইজিপ্টের আছে, কেউ সৌদির আছে, অনেক দেশের আছে, বিভিন্ন চায়নার আছে, তো সবাই সবার মতো বসে আছে, কেউ কিন্তু কারোর সাথে কোনো বাক্যালাপ নেই। কিন্তু যখন আমি গান বাজাচ্ছি, তোমায় রিদিমা ছাড়ে রাখবো, ছেড়ে দেবো না, সেই সাথে সাথে দেখি সবাই এরকম ভাবে হাততালি দিচ্ছে। তারা কিন্তু কিচ্ছু জানে না যে কি গাইছি, কি বাজাচ্ছি, সুরটাতে মানে সুরে সুরে বেঁধে নিচ্ছিল। সত্যজিৎ রায় স্যার বলেছে না, এই যে সুরেরই ভাষা, ছন্দেরই ভাষা, গানেরই ভাষা, আনন্দেরই ভাষা, 100 বছর আগের সেই ভাষা, সেই সুর এখন আমি উপলব্ধ করতে পারি। সুরের কোনো দেশ হয় না, সুরের কোনো ভাষা হয় না, সুর সুরই হয়। একদম অসাধারণ একটা, মানে আমার মনে হচ্ছে ওখানে যদি আমিও থাকতে পারতাম এই সময়টা, সবাইকে মিলে আমরা চলি, আমার খুব ভালো লাগে। মানে বাংলাদেশকে একজন, মানে 10 জন বিদেশির কাছে, তাদের কাছে সুরের মাধ্যমে জুড়ে যাওয়া, এটা মানে খুবই ভালো লাগলো শাওন। মানে এরকম ভাবেই তুমি থেকো, এরকম ভাবেই অনেক কাজ করো। তুমি তো কনসার্টও শুরু করেছো, হারমোনিকা কনসার্ট। হারমোনিকা কনসার্ট না, এটা হারমোনিকা লিগ যেটা বলছো। আচ্ছা, হারমোনিকা কনসার্টটা আমরা 2019 থেকে আমাদের একাডেমি বেসিক করি। এটা আমি বলি একটা জিনিস, তো কৃষ্ণনগর একজন শিল্পীর কাছে আমি যাই, একজন, তার নাম বলছি না আমি, খুব ভালো একজন শিল্পী। তো আমি যখন হারমোনিকা বাজাই, তো তখন আমাদের শান্তিপুরের একজন গিটারিস্ট দাদা সৌরভ দা আমাকে বললো, শাওন তুমি একটা কাজ করো, অন্য কিছু শেখো বা না শেখো, তুমি এটা কখনো ছেড়ো না, এবং তুমি অ্যাজ এ প্রফেশনাল কারো কাছ থেকে ট্রেনিং নাও। তো আমি তখন তার কাছে গেলাম, সেই স্যারের কাছে। জাস্ট প্রথম দিন মানে উনি আমাকে দেখে বললো যে তোমার শিখতে হবে না, তুমি পারো, অথচ তুমি যেটা পারো সেটা তোমার শিখতে হবে না, তুমি একটা কাজ করতে পারো, তুমি আমাদের যে সংস্থার সাথে যুক্ত হতে পারো। আমি তাহলে স্যার সংস্থার সাথে যুক্ত হয়ে আমার কি হবে? বলছে দেখো, তুমি সংস্থার সাথে যুক্ত হবে, তোমার একটা বার্ষিক চাঁদা দিতে হবে, এবং তুমি কনসার্টের সময় কিছু টাকা দিতে হবে, হয়তো প্রথম 2 বছর তুমি বাজাতে পারবে না, কিন্তু তারপর থেকে তুমি আমাদের একটা মেম্বার হয়ে যাবে। তো তখন আমি মনে মনে বললাম, তো ওনাকে সামনে বলিনি কিছু, সম্মানীয় মানুষ, যে আমি যদি আমার টাকাই দিতে হয়, আমার যদি দিতে হয়, তাহলে আমি যদি বাজাতে না পারি তাহলে সেটা দেবো কেন? ঠিক কথা, তাই তো, ঠিক কথা। তো যাই হোক, আমি ভালোবাসি সবকিছু পাই। তো সেই সময় আমি 2019-এর কথা, তো তখন আমি এসে ভাবলাম, আমার কাছে তখন 1-2 জন শিখতো, তখন আমি ভাবলাম আমি শান্তিপুরের মধ্যে এমন একটা কিছু করব, কারোর থেকে কোনো পয়সা নেব, সে যেটুকুই আমি পারি তাদেরকে সুযোগ দেব। তো 2019 সালে, তো আমার এই ভাবনায়, এই উদ্যোগে আমি গৌরব দাকে সবার আগে কাছে পেয়েছিলাম। আজও আমি কোনো কিছু করতে গেলে গৌরব দাকে শুধু বলি, দাদা আমি এটা করতে চাই, অভিভাবক হিসেবে। গৌরব দা এই যে বললো যে হ্যাঁ তুই কর, আমি আছি, এটাই আমার কাছে অনেকটা, যে আমার মাথার উপরে একজন আছে। একদম। তো যাই হোক, সেই সময় গৌরব দাকে সাথে নিয়ে আমার একজন স্টুডেন্ট এবং শান্তিপুরে কিছু লোকাল শিল্পীদের নিয়ে
আমি শান্তিপুর হারমোনিকা কনসার্ট শুরু করেছিলাম শান্তিপুরের বুকে। মানে এটা তো একটা সাহসের ব্যাপার, তোমার একজন স্টুডেন্ট এবং তুমি ভাবছো কনসার্টের কথা। একদম এটা তো কনসার্ট, একটা লিগ, মানে এটা তো সত্যি একটা সাহস। হ্যাঁ আমি কি হবে ভবিষ্যৎ কি হবে আমি এখন পারছি এখনই করবো, এরকম হচ্ছে আমার ব্যাপার। তারপর 2019-এ আমার একজন স্টুডেন্ট ছিল, 2021-এ সেই হারমোনিকা কনসার্টে আমার 18 জন স্টুডেন্ট ছিল, 18 থেকে 20 এরকম হবে। সেই সময় ডক্টর ববিতা ম্যাম এসেছিলেন শান্তিপুরে 2021-এ। আর প্রতিবারই হারমোনিকা কনসার্ট আমি বলছি উনি গৌরব দা আমার সাথে থাকবে। তারপর 2023-এ আমার প্রায় 60 জনের মতো স্টুডেন্ট ছিল, 2019-এ এক, তারপরে 18 জন, তারপরে 60 জন, 60 জন, ঠিক আছে। তো সেই সময় তিমির বিশ্বাস এসেছিলেন, ফকিরা ব্যান্ডের শিল্পী তিমির বিশ্বাসকে এনেছিলাম। তো প্রথম 2 বছর আমরা কোনো মানে আমার স্টুডেন্টদের কাছ থেকে কোনো রকম কিছু আমি টাকা নিইনি, আমি যেটুকু পেরেছিলাম প্রত্যেক মানে আমার ওদের টিউশনি টাকা থেকে জমি প্রোগ্রামটা করেছিলাম। তারপর কেউ যখন দিয়েছিল সেটা আমি আর ফেরাইনি, নিয়েছি, হাতের লোকে পায়ে ফেলতে নেই। 2023 থেকে তো তখন আমি একাডেমি সবাই নিয়ে মিটিং করলাম যে আমাদের বড় কিছু চিন্তা করতে হবে, একদম, আর বড় কিছু ভাবতে গেলে এখনকার সময় আমাদের পুঁজিটা একদম দরকার। তো তখন আমার সবাই, আমার প্রত্যেক স্টুডেন্টের বাবা মা অভিভাবকরা প্রত্যেকগুলো, শাওন তুমি চিন্তা করো না, তুমি শুধু করো, আমরা আছি। এবং তুমি বিশ্বাস করবে না দিদি, সেই বছর থেকে আমরা করলাম আস্তে আস্তে, শুধু বছরে একটা অনুষ্ঠান নয়, অনেক অনুষ্ঠান আমরা করছি এবং তারা সাধ্য মতন তারা পাশে আছেন। আর এই কিছুদিন আগে আমরা করলাম 2025-এ আমরা বিজয় সন্ধানে আমরা হারমোনিকা কনসার্ট করি। এই বছর প্রায় 100 জন শিল্পীর মতো আমার স্টুডেন্ট এখানে অ্যাটেন্ড করে। এবং এই বছর তন্ময় দা এসেছিলেন, তন্ময় কর এসেছিলেন একমাত্র আমার কথায় যে দাদা এসো, দাদা কাজ ফেলে দাদা চলে এসেছিলেন, সে আমাদের আনন্দ দিয়েছিলেন। এবং হারমোনিকা লিগের কথা প্রথমে যেটা আমি বললাম, তো আমাদের অদৃশ দা তোমার সাথে পরিচিত ছিল, আমাদের একাডেমির সেক্রেটারি অদৃশ দা। তো অদৃশ দা একটা আমার কথা বলল, শাওন আমরা তো অনলাইনে কম্পিটিশন করছি, তো এটা একটা গ্রুপ ভেদে একটা কম্পিটিশন করি। তো আমি ঠিক আছে ভাবলাম। এবার না আমি যখন থাইল্যান্ড, তোমাদের যখন থাইল্যান্ডে গেছিলাম, থাইল্যান্ডের মনে হয় জাতীয় খেলা যত সম্ভব বক্সিং হতে পারে। তো মানে পাটায়াতে বা তোমার ব্যাংককে বিভিন্ন জায়গায় দেখছি কি মানে ওরা বক্সিং শো এর টিকিট বিক্রি করছে। আচ্ছা, যে আপনারা বক্সিং শো দেখুন, শো এর টিকিট এরকম দেখাচ্ছে। ও আচ্ছা। তো সেই জায়গা থেকে আমি দেখলাম, আমি বক্সিং দেখিনি। এবং আমি যখন ইডেনে খেলা দেখতে গেছিলাম, যখন দেখছি জিতছে যারা, কাপ তুলছে, তো সেই জায়গা থেকে আমারও মনে হলো এটা কি শুধু খেলোয়াড়দের মধ্যে থাকবে? আমরা যারা মিউজিশিয়ান তারা কি জীবনে কোনো সময় মানে এই টেস্টটা পাবো না যে একটা কিছু জয় করছি, হ্যাঁ আমরা প্রোগ্রাম করতে যাচ্ছি, পেমেন্ট পাচ্ছি, মেমেন্টো পাচ্ছি, আনন্দ পাচ্ছি, চলে আসছি, একটা কিছু জিতলাম একটা গ্রুপ হিসেবে। তো এরকম ভাবতে আমি মাথায় আনলাম আমরা যদি একটা এরকম টুর্নামেন্ট আকারে একটা কিছু করা হয় কিরকম। তো এরকম নয় যে ফার্স্ট রাউন্ডে 10টা টিম নামলো, আউট হয়ে গেল, সেকেন্ড রাউন্ডে ওরা খেললো, ফাইনাল এরকম হলো, এরকমও হয়েছে অনেক জায়গায়। তো সেটা কি করা যায়? তো আমি বললাম ক্রিকেট লিগ হয়, ফুটবল লিগ হয়, এটা হারমোনিকা লিগটাকে আনি। এটা বোধহয় প্রথম তোমার কাছে আমি সারা বিশ্বের প্রথম, একদমই তাই, সারা বিশ্বের প্রথম। হ্যাঁ, তো এটা কি হয়? আমার একাডেমি আমি এতদিন শেখাচ্ছি 7-8 বছর ধরে, অনেকে শিখছে, অনেক অভিজ্ঞতার দিক থেকেও তারাও এক সময় টিচার হবে। আজকে আমি যেমন করে বিভিন্ন বাচ্চাদের নিয়ে যাই, তাদেরকে গ্রুমিং করাই, প্রোগ্রামের আগে তাদেরকে সমস্ত কিছু দেখি, তাদেরও তো শেখাতে হবে, এটাও তো শেখানোর দায়িত্ব আমার, নাকি শুধুমাত্র ওই দাদার কাছে শুধু আমি মাইনা দিয়ে গান শিখি, এটা তো নয়। তোমায় কি বলবো, আমি ভাবাটাও একটা অনেক বড় বিষয়। শুধু কথার মধ্যে এটা আমি বলি, আমরা যদি বলি আমাদের দিদিকে সবাই জানে, আমরা যদি বলি আমাদের দাদাকে, সৌরভ দাদা জানে, আমার বাচ্চাদের কাছে ওদের শুধু বলবে দাদাকে, ওরা আর অন্য কাউকে জানে, ওরা ওদের কাছে দাদা মানে আমি। এইটা তো অর্জন করতে হয়েছে। ওরা দাদা, ওদের আজকে কোনো কিছু এক্সপেকটেশন, ওদের আজকে মানে যা কিছু ওদের বাবা মায়ের পর আর যদি কারো কাছে থাকে, আজ আমি দাদা, ওরা যদি আজকে দেখে, ওরা দেখবে সবাই কমেন্টে লিখবে যে এটা, অবশ্যই ওরা সবাই কমেন্টে লিখবে যে সত্যি বলেছি, ওদের দাদা বলতে অন্য কেউ নেই। হ্যাঁ, দাদা ফোন করেছে, ও আচ্ছা দাদা ডেকেছে, দাদা আসছে, আর কিন্তু ওরা বুঝবে না যে কোন দাদা, কি গানের দাদা, মানে এতটাই ভালোবাসা আছে। তো যাই হোক, আমি তখন ভাবলাম তাহলে একটা কাজ করি, আমাদের এক্সপেরিয়েন্স, আমার বিচারে কয়েকজনকে আমি টিমের ক্যাপ্টেন বানাবো তাদের টিমে। এবার কি হয়, অনেক জায়গায় তুমি দেখবে আজকে যখন কোথাও যাই, যে আজ আমি জানি নিজে প্রেজেন্ট হই, কিন্তু আমি সবসময় চেষ্টা করেছি আমার সাথে আমার দলটাও জানি, ঠিক, এবং আমিও সেটা ভাবি আমার ভাইয়েরা, আমার বাচ্চারাও জানি সেটাই শিখুক, যেন একটা কিছু খাবার পাচ্ছে আমি জানি একা না খেয়ে সবাই মিলে খেতে পারি। তো যাই হোক, তাদেরকেও এটা তো শেখাতে হবে, বাবা মায়ের তো শেখা। নিশ্চয়ই। তো যাই হোক, আমি তাদেরকে সেভাবে প্রত্যেকটা দলে ছোট থেকে বড় করে 5 জন প্লেয়ার দিয়ে একটা টিম করে দিলাম। তো তোমরা টিম তোমরা সাজাও,
তো এবং প্রত্যেকটা রাউন্ড হিসেবে একটা কিছু, যাই হোক আমার যারা লিগ দেখেছে তারা সবাই জানে রাউন্ড হিসেবে খেলা হয়। এবং যে মানুষটা তোমার ধরো আজকে আমি যখন মঞ্চে উঠি আমি যেন ভালো বাজাতে পারি, আমি যেন প্রাইজ পাই, এই ভাবনা থেকে থেকে তারা সরে তারা ভাবে আমার দলের এই বাচ্চাটা জানি সব থেকে ভালো বাজে, কারণ ও ভালো বাজালে আমার টিম জিতবে। আচ্ছা আমি যদি তাদেরকে খেলাতে পারি তারা টিম জিতবে। তুমি জানো না দিদি, ওরা যখন লিগটা হয় ওরা এতটা এফোর্ট দেয়, এতটাই উৎসাহের সাথে ওরা খেলে, যারা জেতে তাদের মানে সেই যে কাপটা ওরা জিতছে, ওরা যখন আমি দেখেছি লাইভ ভিডিও, একদম মানে ওরাও কান্না করছে, যারা পায়নি তাদের মনের মধ্যে একটা আমি আর খেলবো না, এই যে একটা আক্ষেপ, এই যে একটা মনের আশা, ঠিক আছে, এই যে একটা রাগ, মানে ভালোবাসা হলে দাদা তুমি যখন কিছু পেলে না সেই আক্ষেপটাও হয়। একদম এবারে যে জিতেছে গেলবার সে কান্নাকাটি করেছিল জিতে পারেনি বলে, আমি দেখলাম লাইভে। এবং এবারে সে তার নাম যখন অ্যানাউন্স করলো সাউন্ড, সে মানে কেঁদে আনন্দে তার অবস্থা আমি দেখেছি। আমি ওখানে থাকতে পারিনি প্রেজেন্ট, আমারও যাওয়ার কথা ছিল, আমি থাকতে পারিনি, কিন্তু লাইভে আমি দেখেছি এতটা উচ্ছ্বাস, এতটা আনন্দ, খুব প্রাণ দিয়ে জিনিসটা না সেটা বোঝা যায়, সেটা আলাদা করে কিছু দেখাতে হয় না। সেটা আমি তোমার অনুষ্ঠানে গিয়ে যেবার গেছিলাম, আমি যেটা বলছিলাম যে ওখানকার প্রত্যেকজন মানুষ এবং স্টুডেন্টদের বাবা মার এতটা আন্তরিকতা আমার মানে এত ভালো লেগেছে। আমার মনে হয়নি যে প্রথমবার কারোর সাথে আমি কথা বলছি বা প্রথমবার আলাপ হলো, এতটা আন্তরিকতা মানুষ, এবং সবাই একসাথে মিলে যখন এত বড় একটা কর্মকাণ্ড হয়। এবং শান্তিপুরে আমার তো মনে হয় এখন শান্তিপুর শুনলে আগে আমার শাড়ির কথা মনে আসতো, এখন আমার শাওনের কথা মনে আসে। এবং যে যেখানে যখন কিছু পারফরমেন্স বা অনুষ্ঠানের কথা বলে, আমাকে অনেকজন বলেছে তুমি শাওনকে একটু বেশি ভালোবাসো, শাওনের নামটা তুমি আগে বলো, আমাদের নামটা তো বলো না। এবার আমি তাদের কোনো উত্তর দিতে পারিনি, কারণ সত্যি ওর দিকে পাল্লাটা আমার একটু বরাবরই ভারী, সেটাও নিজের যোগ্যতাতেই করে নিয়েছে। আরেকটা যেটা বলবো, এই যে তোমার এতগুলো স্টুডেন্ট, যেটা সবাই তোমাকে এরকম দাদার মতো দেখে ভালোবাসে, এইটা কখনো স্টুডেন্টদের মধ্যে তুমি ফিল করছো যে আমাকে একটু মানে বেশি ও দাদা ওকে একটু বেশি ভালোবাসে, আমাকে খুব একটা দেখলো না, আমাকে খুব একটা পছন্দ করছে না, বা এই যে পার্সিয়ালিটিটা ওদের মধ্যে বা একটা রেশারেশি কখনো ওদের মধ্যে লক্ষ্য করেছো না? এটা আসতেই দাওনি? তোমাকে শুধু এটা একটা উদাহরণ দিয়ে বোঝাই। আজকে ছোটবেলায় তোমরা তো দুই বোন, তো তোমার কোনো বোনকে যদি একটু বেশি কিছু ভালো কিছু দেয়, তোমাকে যদি না দেয়, তোমার বাবা মার মনে হতো ওকে ভালোবাসে, তাহলে আমার বাচ্চাদের মধ্যে মনে হবে না সেটা হয় তোকে কুড়িয়ে পেয়েছে, তোকে বেশি ভালোবাসেন, আমাকে বেশি ভালোবাসে, এটা মানে বাবা মায়ের ক্ষেত্রেই আমাদের হয়। আমারই ছোটবেলায় আমার বোনকে মানে যখন মানে আমার বাবা আমাকে কিছু দিত, আমার মা বোনকে বেশি বাবা ভালোবাসে, তখন আমাকে ভালোবাসে, এটা বাবা মায়ের প্রতি হয়। আর আমি তো তাদের দাদা, এটা তো হবে স্বাভাবিক, এগুলি হবে। আবার একটা সময় তারাই জানে যে ফিল করে যে না দাদা আজকে দাদা যেটা করছে ভালোই করছে, সেই মুহূর্তেটা বুঝতে পারেন। সে সবাইকে নিয়ে আমাদের চলতে হয়, ঠিক আছে। ভবিষ্যতে কি প্ল্যান প্রোগ্রাম রয়েছে? আরো তুমি তো অলরেডি মানে অনেক কিছু করেছো, আরো কিছু প্ল্যান রয়েছে করার হারমোনিকা নিয়ে? প্ল্যান বলতে কি দিদি, আমি একটা প্রজন্ম বদলাতে চাই। প্রজন্ম বদলাতে মানে বিষয়টা হচ্ছে কি, মানে আমি এখানে প্রোগ্রাম করব, সেখানে প্রোগ্রাম করব, সেগুলো আমি নির্দিষ্ট কিছু ভাবি না, বা ওই প্ল্যাটফর্মে আমার বাচ্চাকে পাঠাবো, ওই প্ল্যাটফর্মে আমি প্রোগ্রাম করব, এইটা আমি কখনো ভাবি না। আমি একটা প্রজন্ম বদলাতে চাই, কারণ আজকে ধরো আমরা যখন পেপার খুলি বা অনেক কিছু অনেক রকম মানে কিশোর কিশোরীদের অনেক রকম কিছু খবর আমরা পাই। এই যে আমি যে আজকে আমার বাচ্চাদের এই লিগের মধ্যে রাখছি, কনসার্টের মধ্যে রাখছি, বাজানোর কিসের মধ্যে রাখছি, ওরা না আর কিছু রকম না, যখন কোন রকম খারাপ কোনো কিছু একটা দিকে পা এগোবে না, তখন ওরা ভাববে যদি আমি এটা করি তাহলে কিন্তু আজকে আমার টিমের কাছে আমি খারাপ হয়ে যাব। আজকে যখন ওরা অন্যরকম পড়াশোনার পাশাপাশি অন্যরকম যেখানে কোনো কিছু যখন মাথা দেবে, তখন ভাবে না ওই সময়টা তো হারমোনিক আছে, একটু বাজে। ঠিক। তো এই যে আমি একটা মোবাইল, অ্যান্ড্রয়েড মোবাইল আসক্ত জগৎ বা নেশাগ্রস্ত জগৎটাকে আমি চেষ্টা করছি যেন শিল্পর মধ্যে আনে, সেটা আমি সবাইকে বলি যে হারমোনিকা শিখতে হবে এমন কিছু নয়। আপনার বাচ্চাদের আপনি আঁকা শেখান, আপনার বাচ্চাদের আপনি আবৃত্তি শেখান, নাচ শেখান, যা কিছু হোক শেখান। শিল্পর মধ্যে যদি থাকে না, আপনি দেখবেন মানে অন্য কোনো কিছুতে তার অন্য বাইরের আউট মানে বাজে কোনো কিছুতে সে মানে অ্যাটেনশন দেবে না। তো আমি এটাই চেষ্টা করছি যেন শুধুমাত্র হারমোনিকা মানে একটা প্রজন্ম এখন থেকে আমরা যারা আছি, একটা প্রজন্ম জানি পড়াশোনার পাশাপাশি শিল্পের দিকে আমরা অগ্রসর হই। একদম একদম, এটাই আমার সামনের চেষ্টা। আর অন্য অনেক 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 সুন্দর কথা, অনেক বড় ভাবনা, তোমার জন্য অনেক অনেক শুভ কামনা আমার রইলো। এবং তুমি যে কথাটা বললে যে একটা প্রজন্মকে বদলাতে চাই, এবং আমার মনে হয় সেই কাজটা তুমি অলরেডি শুরু করে দিয়েছো। এই যে এই যে তুমি বললে যে ওদেরকে শেখানোর দায়িত্ব আমার, শুধুমাত্র হারমোনিকা নয়, ওরা যেন এই যে বললে টিমে ও যেন ভালো বাজায়, একে অন্যের খেয়াল রাখা, এই জিনিসগুলো অনেকটা বড় বিষয়। এবং এরপরে
খুব একটা কথা বলতে ইচ্ছা করছে না, সুর সুর দিয়ে শেষ হোক। যে গানটা আমি বাজিয়েছিলাম থাইল্যান্ডের মাটিতে, সেটাই বাজে, এটা আমি সব জায়গায় বাজে। একদম হয়তো তোমারই জন্য, মান্না দে স্যারের গাওয়া খুব বিখ্যাত একটি গান, একদম। আমার খুব ভালো লাগে। এরপরে আমি নয়, দর্শকরাও বলবে জানি তুমি অনন্য। এই এই কথাটা সবাইকে বলতেই হবে। আরেকটা কথা দিয়ে শেষ করতে চাই, সামনে তো দীপাবলি, তোমাদের একটা অনুষ্ঠানের প্ল্যান চলছে, আমি দেখলাম শ্যামা সঙ্গীত বাজাচ্ছ তোমরা, সামনে কোনো অনুষ্ঠান আছে এরকম কিছু? হ্যাঁ, অনুষ্ঠান সামনে দীপাবলি উৎসবে নেই, আমাদের জগদ্ধাত্রী বা রাসে আছে, আমাদের শান্তিপুরের বিখ্যাত রাস। আপনারা সকলে আসবেন, শান্তিপুরের সকল মানুষের হয়ে, শান্তিপুরের সকলের জায়গায় হয়ে আমার আমন্ত্রণ রইল, আপনারা সকলে আসবেন। আপনাদের থাকা নিয়ে কোনো চিন্তা নেই, আমরা আছি, আমাদের একাডেমি সকলে আছে, আপনারা সব খুব ভালো লাগবে। রাসে প্রসেশনে আমরা একাডেমি, আমরা খুব একটা বড় দায়িত্ব, গুরু দায়িত্ব পেয়েছি। আমাদের গোটা শান্তিপুর মানুষকে, মানে শান্তিপুর তো অনেকেই আসে, সারা ভারত থেকে অনেকে আসে দেখতে, এবং বিভিন্ন জায়গায় সেটা লাইভ টেলিকাস্ট হয়, সেখানে আমরা প্রেজেন্ট করছি আমাদের ঐক্যতান হারমোনিকার সুর সারা রাত ধরে। তো আপনারা আসুন, উপভোগ করুন, আর শান্তিপুর রাসের স্বাদ নিন। তুমিও এসো, তোমাকে অনেক ভালোবাসা, অনেক ধন্যবাদ দিদি, এইভাবে পাশে থেকো। আমি জানি তুমি আমায় ভালোবাসো, কারণ তোমার ভাই হিসেবে আমিও জানি যে তোমার শাওনের কথাই মনে পড়ে, তার জন্যই হয়তো। না না, সত্যি মানে অনেক অনেক শুভকামনা তোমার জন্য, এইভাবেই অনেক দূর এগিয়ে যাও। অনেক মানে তোমার জন্য অলরেডি আমরা সবাই গর্ববোধ করি, এবং আরো আরো তোমার স্টুডেন্ট, তুমি সবকিছু নিয়ে একটা সুন্দর যে প্রজন্ম বদলানোর কাজ সুন্দর করে এগিয়ে চলুক। অনেক শুভকামনা এবং থ্যাংক ইউ অনেকটা সময় অনেক দূর থেকে এসে আজকে আমার সাথে কথা বলার জন্য, আমার কৃষ্টির চ্যানেলে আসার জন্য। অনেক ভালো থেকো। তুমিও ভালো।